হ্যালো ইনভেস্টর্স, স্বাগত সেরা মিউচুয়াল ফান্ড 2025-এ। বাই দ্য বে, লার্জ ক্যাপ আর লার্জ অ্যাজ মিড ক্যাপ ফান্ড অলরেডি রিভিল হয়ে গেছে। আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আর আপনি স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। এই দুইটা ভিডিও অবশ্যই দেখে নেবেন। এখন আজকের ক্যাটাগরি খুবই ইন্টারেস্টিং। এর রেলেভেন্ট অনেক কম হয়েছে নিউ ট্যাক্স রেজিম আসার পর থেকে। এর আগে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ছিল, কিন্তু এখন এই ক্যাটাগরিতে ইনভেস্ট করার জন্য একটা প্রো আর একটা কন আছে ইন দিস নিউ সিনারিও, যেটা আমি ডিটেলে ডিসকাস করব। আর তারপর আমি অফকোর্স আপনাদেরকে বলবো যে এই বছরের সৌরভ উইলিয়ামের বেস্ট ইএলএসএস মিউচুয়াল ফান্ড বা ট্যাক্সেবল মিউচুয়াল ফান্ড কোনটা। এখন দেখেন, সবথেকে প্রথমে খারাপ বিষয়বস্তু দিয়ে শুরু করি। খারাপ বিষয়বস্তুগুলো আগে রাস্তা থেকে বাদ দিই। এখন এই ক্যাটাগরির সাথে সমস্যা হলো এটা যে এর ভিতর ৩ বছরের লক ইন আছে। যে সমস্ত টাকা আপনি লাগিয়ে দিয়েছেন ৩ বছর পর্যন্ত আপনার ওই টাকা ফেঁসে গেছে, বা আপনি ওই টাকা বের করতে পারবেন না। ৩ বছর শেষ হওয়ার পর আপনি ওই টাকা বের করতে পারবেন। এখন যখন আমরা মিউচুয়াল ফান্ড বা স্টক সম্পর্কে কথাবার্তা বলি, তখন আমরা একটা বিগেস্ট অ্যাডভান্টেজ এটা নিয়েই আলোচনা করি যে আজ আপনি টাকা লাগান আর তারপর আপনি ১-২ দিন পর টাকা বের করে নেন। এই ফ্লেক্সিবিলিটি এই ক্যাটাগরিকে অনেক বেশি ভালো বানিয়ে তোলে। কিন্তু পার্টিকুলারলি যখন আপনি ইএলএসএস এ ৩ বছর পর্যন্ত টাকা বের করতে পারবেন না, তো অনেক বড় একটা অ্যাপ্রোচ আছে জেনারেলি মিউচুয়াল ফান্ডে, যেটা এখানে নেই। তো যদি আপনার কাছে মনে হয় যে আপনি এখন মিউচুয়াল ফান্ডের সাথে এক্সপেরিমেন্ট করছেন, এখনো আপনি শিওর হননি, আপনি তো শুধুমাত্র লাগিয়ে দেখবেন যে কেমন ফিল হয়, আপনি ৩ বছর পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না। তো যদি আপনি ৩ বছর পর্যন্ত অপেক্ষা করতে না পারেন, তাহলে আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ডে আসারই কোনো দরকার নেই। কিন্তু আমাদের কখনো কখনো মনে হয় যে আরে ৪-৫ বছর অপেক্ষা করার চিন্তাভাবনা তো আছে, কিন্তু হঠাৎ করে যদি কোনো কেস হয়ে যায়, তখন তো ফ্লেক্সিবিলিটি প্রয়োজন। তো তাহলে এই ক্যাটাগরি আপনার জন্য একদমই না। তো এই যে কোনের অনেক বড় প্রো আছে, তাহলে এই ক্যাটাগরি, এই ফান্ড কাদের জন্য? কারণ আমি চাই না যে এই ক্যাটাগরিতে আপনি ইনভেস্ট করেন আর এই ক্যাটাগরি আপনার জন্য সুইটেবল না। আর এই ভিডিও বা দেখে আপনি কেন সময় নষ্ট করবেন যদি এই ক্যাটাগরি আপনার জন্য সুইটেবল না হয়? তাহলে তো আমি পুরোটাকে আগে ডিটেইলে আপনাদের খুলে বলবো, তারপর আমি বলবো কাদের জন্য এটা আর কাদের জন্য এটা না। কারণ আপনি যাতে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি শেষ পর্যন্ত এই ভিডিও দেখবেন কি দেখবেন না। তো যদি আপনার এটা ফিল হয় যে আমার কাছে টাকা আছে আর আমি ইনভেস্ট করতে চাই, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, কিন্তু আমার ভিতর ডিসিপ্লিন কম আছে। কখনো কখনো ইম্পালসে এসে ল্যাক অফ ডিসিপ্লিনের কারণে, কোনো কারণ ছাড়া এসেনশিয়ালি আমি টাকা বের করে নিতাম, আর ওই টাকা আমি এমন কোনো জায়গায় খরচ করে দিতাম যেখানে আমি রিগ্রেট করতাম। তো যদি আপনার এরকম কোনো টেম্পারামেন্ট আছে, ইউ ফিল স্ট্রাগলিং উইথ ডিসিপ্লিন, তো এই ক্যাটাগরি অনেক বেশি ভালো। আপনি একবার টাকা লাগিয়ে দিবেন, আপনার ভিতর ডিসিপ্লিন হোক বা না হোক, আপনি ৩টা বছর পর্যন্ত ওই টাকা বের করতে পারবেন না। তো এর জন্য এই ক্যাটাগরি আমার কাছে বেশি ভালো লাগে। আর এর ভিতর যে কন আছে, এর সবথেকে বেশি বড় প্রো। তো এইবার আমরা আসবো এই ক্যাটাগরি কাদের জন্য? এই ক্যাটাগরি আপনার জন্য যদি আপনি একজন বিগিনার ইনভেস্টর, বা আপনার যদি মনে হয় যে না, আমি ইম্পালসলি সিদ্ধান্ত নিতে পারি। তো যদি আপনি একজন বিগিনার হন, বা আপনি দীর্ঘ সময়ের জন্য সিদ্ধান্ত নিতে চান, আপনার কোনো স্বল্প সময়ের জন্য কোনো সিদ্ধান্ত নেই, এখন দীর্ঘ সময়ের জন্য যদি ইচ্ছা আছে, তাহলে এই ক্যাটাগরি খুবই ভালো। ৯৯% ইনভেস্টার্স থেকে বেশি ডিসিপ্লিন পদ্ধতিতে আপনি ইনভেস্ট করতে পারবেন। নাম্বার ২, যদি আপনার কাছে মনে হয় যে ইউ হ্যাভ কনসিস্টেন্টলি স্ট্রাগল উইথ ডিসিপ্লিন বা মোমেন্টাম, যে আপনি ইনভেস্ট করে সবসময়ের জন্য বের হয়ে যেতে পারবেন, তো আপনি বিগিনার না, আপনি কয়েক বছর ধরে চেষ্টা করছেন, কিন্তু আপনি কখনোই কর্পাস তৈরি করতে পারেন না। অল্প একটু বাড়ে আর তখনই আপনি ফান্ডকে রিডিম করে দেন। তো এর জন্য সঠিক ওয়েলথ কখনোই তৈরি হয় না। দিস ইজ দ্য ক্যাটাগরি ফর ইউ। আপনার এখানে অবশ্যই ইনভেস্ট করা উচিত। আর অবশ্যই যদি আপনি এখনো ওল্ড ট্যাক্স রেজিমে আছেন, তাহলে ট্যাক্স প্লেইং এর জন্য এই ফান্ড এখনো প্রচুর ভালো অপশন। আর স্মলেস্ট লকিং আছে, ৩ বছর থেকে বেশি লকিং হয়, অন্য প্রোডাক্টের থেকে অনেক হাই রিটার্নস। আর অবশ্যই ভলাটিলিটিও আছে, রিস্কও আছে, কিন্তু লোয়েস্ট লকিং পোটেনশিয়ালি হাইয়েস্ট রিটার্নস। এটিসি এর জন্য লাখ টাকার মতন। তো ওভারঅল অনেক ভালো ট্যাক্স সেভিং প্যাকেজ। আর ওল্ড ট্যাক্স রেজিম আলাদের জন্য তো খুবই ভালো অপশন। তো আপনি যদি এই ৩টা ক্যাটাগরিকে ফলো করেন, তাহলে দিস ইজ দ্য ফান্ড ফর ইউ। আপনার এরপরে এই ভিডিও দেখা উচিত। তো এইবার চলেন ফান্ড সিলেকশনের দিকে, যে কিভাবে আমরা ফান্ড সিলেকশন করলাম আর ফান্ড রিভিল করারও দিকে। তো এই ক্যাটাগরিতে, ইনফ্যাক্ট এই ক্যাটাগরি না, সমস্ত ক্যাটাগরিতেই আমাদের বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো রোলিং রিটার্নস, পয়েন্ট টু পয়েন্ট রিটার্নস।
যে আজ থেকে 5 বছর আগেরটা দেখেন, আজ থেকে 3 বছর আগের রিটার্নস দেখলাম আর এর ভিতর না টাইম বায়াস চলে আসে। যে হতে পারে আপনার ফান্ড শুধুমাত্র 5 বছর আগে লঞ্চ হয়েছে আর ওই সময়ে মার্কেট অনেক বেশি নিচে নেমে গেছে। আর এখন আমরা দেখতেছি মার্কেট বেড়েছে আর ওই ফান্ড এখন অনেক ভালো বেশি রিটার্নস দিচ্ছে। তো পয়েন্ট টু পয়েন্টে বায়াসনেস চলে আসে। রোলিং রিটার্ন যদি একটা লম্বা পিরিয়ডের টাইম ইন্টারভ্যালকে ভেঙে দেখা হয় তাহলে একটা কনসিস্টেন্টলি পিকচার পাওয়া যায়। তো এটা আমাদের ইউজুয়ালি ওয়ান অফ দ্য ফার্স্ট ফিল্টারেশন ক্রাইটেরিয়া হয়ে থাকে। তো এই ক্যাটাগরিকে যখন আমরা দেখলাম তখন 39 ফান্ড অ্যাভেলেবেল ছিল আর 39 ফান্ডের ভিতর থেকে শুধুমাত্র 20 ফান্ড এরকম ছিল যেগুলো ওভার দ্য লং টার্ম নিজেদের রেলেভেন্ট বেঞ্চমার্ককে কনসিস্টেন্সি বিট করেছে। তো 39 ফান্ডের ভিতর থেকে 19 ফান্ড এলিমিনেটেড হয়ে গেল আর 20 ফান্ড শেষমেশ বেঁচে থাকলো। এরকম যখন আমরা দ্বিতীয় পদক্ষেপে আসলাম ইন 20 ফান্ডস এর ভিতর কোনটা, তখন ইএলএসএস ক্যাটাগরি এর সঙ্গে অল্প একটু, অত বেশি না, অল্প একটু লার্জ ক্যাপের মতন সমস্যা আছে। এই ফান্ডও বেশি লার্জ ক্যাপ বায়াস রাখে নিজের পোর্টফোলিওতে। মানে এর জন্য আউটস্ট্যান্ডিং আলফা জেনারেট করা অল্প একটু কষ্টের হয়। আর দরকার হলে এই ফান্ডের প্রথম উদ্দেশ্য হলো ট্যাক্স সেভিং আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ডিসিপ্লিন। রিটার্ন আনার জন্য তো বাকি ক্যাটাগরি তো রয়েছে। তো আই আন্ডারস্ট্যান্ডিং দিস অ্যাপ্রোচ অ্যান্ড আই লাইক দিস ব্যালেন্সড অ্যাপ্রোচ। ইনফ্যাক্ট এরকম যাতে না হয় ইএলএসএস যেখানে মানুষজন ডিসিপ্লিন আর ট্যাক্স সেভিং এর জন্য আসতেছে আর ওখানে অনেক বেশি কেউ রিস্ক নিয়ে নিল আর ওই রিস্কের জন্য খারাপ সময় নেগেটিভ রিটার্ন চলে আসে। তো এই ক্যাটাগরিতে এক্সট্রা রিস্ক না নেওয়া খুব ভালো সিদ্ধান্ত হবে। আরো একটা কারণ আছে যেটা আরো ভালো। বিকজ আমি চাইতাম যে এই ফান্ডের ম্যানেজার তো পরিবর্তন হয়েছে আর আমার কাছে মনে হচ্ছে আগের মতন ঠিকঠাক ফান্ডের অপারেশন হচ্ছে না। তো এখন আমাদের এর থেকে বের হতে হবে। তো ইনভেস্টর তো বের তো হতে পারবে না। এর মানে ইনভেস্টর ফেঁসে যাবে। তো ওই সময়ে বা কারণে আমি চাই না আমাদের সকল ইনভেস্টর এগ্রেসিভ বা ওয়ালেটাইল ফান্ডে ফেঁসে যায় লেগ অফ এক্সিট অপশনের কারণে। তো এর জন্য এখানে সেফটি আর স্টেবিলিটি বেশি প্রয়োজনীয়। তো পিওরলি অন দ্য বেসিস অফ অ্যালফা এই ক্যাটাগরিকে আমরা দেখতে চাই না। তো যদি আপনি রিটার্নস এর বেসিসে পিওরলি ফিল্টার আউট করতে না চান আর এই সেফটি ওরিয়েন্টেড ফান্ডের দিকে আপনি যাচ্ছেন তাহলে এই সময় সবথেকে বেশি দরকার হলো আপনার এক্সপেন্সেস কন্ট্রোল করা। যেমন ইন্ডেক্স ফান্ড আমরা প্রথম ভিডিওতে কমপ্লিট করছি, যখন আপনি ব্লাইন্ডলি রিটার্নস এর পিছনে যাচ্ছেন না, আপনি কনসিস্টেন্সিবিলিটি এর দিকে যাচ্ছেন, তাহলে এক্সপেন্সেসকে ম্যানেজ করা একটা ফান্ড হাউসের জন্য অনেক বেশি দরকারি। তো যখন আমরা এক্সপেন্সেস এর ফিল্টার লাগালাম তখন আমরা 3টা এরকম ফান্ড পেলাম যেগুলো নিজের ক্যাটাগরি এর এভারেজ খুব কম এক্সপেন্স রেশিও চার্জ করে। তো আফটার দ্য এক্সপেন্স রেশিও যেগুলো আমরা ক্যাটাগরি এর সঙ্গে ম্যাচ করেছি, তৃতীয় ফিল্টার ছিল রেপুটেশন, স্টেবিলিটি, কনসিস্টেন্সি, ওভারঅল পারফরম্যান্স অফ দ্য এএমসি। কারণ কখনো কখনো এরকম হয় যে একটা এএমসি এর একটা ফান্ড তো খুব নায়কের মতন পারফর্ম করতেছে আর 4টা ফান্ড খুব খারাপ পারফর্ম করতেছে। তো এরকম যাতে না হয় এর জন্য আমাদের ওভারঅল দেখার ছিল যে ফান্ড অ্যাসেট গ্যাদারার আছে নাকি ফান্ড ম্যানেজার আছে। ও খুব ভালোভাবে অ্যাসেট গ্যাদার করতেছে অনেক টাকা মানুষের থেকে নাকি ফান্ডকে খুব ভালোভাবে ম্যানেজ করতেছে। তো তারপর আমরা এক্সপেন্স রেশিও কম্পেয়ার করছি ক্যাটাগরি এভারেজ থেকে কনসিস্টেন্সি, রেপুটেশন অ্যান্ড ওভারঅল ট্র্যাক রেকর্ড অফ দ্য এএমসি। তো যখন আমরা এই 3টা কাজ করেছি তখন আমরা শেষমেশ 3টা এএমসি এর ইএলএসএস ফান্ড পেয়েছি। প্রাকপারিক, কোটাক, মিরায়া অ্যাসেট, এই 3টা ইএলএসএস ফান্ডের কথা আমি বলছি। সবথেকে প্রথমে প্রাকপারিক। প্রাকপারিকের সাথে একটা সমস্যা ছিল যে এই 3টা ফান্ডের ভিতর থেকে সবথেকে বেশি এক্সপেন্স রেশিও এই ফান্ডে ছিল। আর দ্বিতীয় সমস্যা ছিল যে প্রাকপারিক ট্যাক্স সেভার ভেরিয়েন্ট ছিল। ওটা অনেক বেশি সিমিলার, অনেক বেশি ওভারল্যাপ প্রাকপারিক ফ্লাক্সি ক্যাপ ফান্ডের সাথে। অ্যান্ড উইফে যদি কারোর প্রাকপারিকের অ্যাপ্রোচের সাথে যেতে হয় তাহলে দেন দ্য বেটার অ্যাপ্রোচ ইজ যে ওটা ফ্লাক্সি ক্যাপ ফান্ডে যায়। আর ইয়ানিয়াস 2টা ফান্ড নেওয়ার সেন্স বানাতে পারে না। তো অনেক বেশি সিমিলারিটি ছিল 2 ফান্ডে। আর আমি চাইতাম না যে আপনার কাছে একই এমসি এর 2টা ফান্ড আপনারা নেন। একটা নেওয়াই বেস্ট, 2টা নয়। তো এর জন্য এই ক্যাটাগরিতে উই হ্যাড টু রিজেক্ট। তো মূলত 3 ক্যাটাগরির ভিতর সবথেকে বেশি এক্সপেন্স রেশিও এই ক্যাটাগরিতে ছিল। তো এটা বাদ গেল। এখন রয়ে গেল কোটাক আর মিরায়া অ্যাসেট। এখন আমরা এর ভিতর থেকে বাছাই করে সিলেক্ট করেছি মিরায়া অ্যাসেটকে।
দুইটা কারণের জন্য। প্রথমত কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছি। এর আগের ভিডিওতে একটা ক্যাটেগরিতে অলরেডি কোটাক ফান্ডকে আমরা রিকমেন্ড করেছি। অলরেডি কোটাক ফান্ডকে আমরা বেস্ট বলেছি। আর আমি অল্প একটু আমাদের ভিউয়ারদের জন্য চাই যে ওনারা যেন এএমসিতে ডাইভার্সিফাই থাকে। অনেক বেশি এএমসির রিস্ক যেন ওনাদের উপর না আসে। যে ওই এএমসিতে কোনো সমস্যা চলে এসেছে আর আমার কাছে ২ কি ৩ ফান্ড ছিল ওই এএমসি এর, আর আমার লিকুইডিটি আটকে গেছে বা আরো হরেক রকমের সমস্যায় যেন তাদের না পড়তে হয়। তো আমরা এএমসি এই বছর থেকে ডাইভার্সিফাই রাখতে চাই। একটা এএমসি এর একটা ফান্ড থাকবে, তার উপর নয়। তো একটা এই কারণ ছিল যে আমরা কোটাককে বাদ দিয়েছি, যে ও অলরেডি একটা ক্যাটেগরিতে বেস্ট রয়েছে। আর দ্বিতীয় কারণ ছিল অনেক বেশি পারফরম্যান্সের দিকে, রোলিং রিটার্নসের দিকে, এক্সপেন্স রেশিও এর দিকে, হরেক রকমের কায়দায় মিরায়া অ্যাসেট আর কোটাক সিমিলার ছিল, একই ছিল। অনেক বেশি সেরা না যে আরে না, না কোটাকই সেরা, এটা ভালো না। এনিওয়েজ এই ২ টার ভিতর আমরা যেকোনো একটা বাছাই করতে পারতাম, পিক করতে পারতাম। আমি একটা কারণ আপনাদেরকে বলেছি যে কোটাককে কেন আমি সিলেক্ট করিনি। কোটাককে অলরেডি এক ক্যাটেগরিতে দেওয়া হয়ে গেছে। আর অন্য কারণ হলো আমরা আগের বছর মিরায়া অ্যাসেটের ট্যাক্স সেভার ফান্ড পিক করেছিলাম। অ্যান্ড ইজ ইম্পর্টেন্ট যে যখন পর্যন্ত কোনো বড় কারণ না হয় তখন পর্যন্ত আমাদের কনসিস্টেন্সি মেইনটেইন করে চলা উচিত। বিনা কারণে আমাদের নিজেদের মানুষদের সঙ্গে, ভিউয়ার্সদের সঙ্গে আমরা কখনোই এটা বলব না যে একে এখানে স্টপ করে দেন আর একে নতুন করে কিনে নেন। এটা কখনোই বলব না আমি। এনিওয়ে যেকোনো এএমসি থেকে না আমাদের কোনো স্পন্সরশিপ আসে, না কোনো ফি, না কোনো কমিশন, কোলাবোরেশন, যাবতীয় সম্বন্ধ। এক কথায় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তো দেন হোয়াই শুড বি মেক পিপল সাফার? আপনাকে এটা স্টপ করানো আবার ওটাকে চালু করানো, এটা অ্যাসেটকে গ্যাদার করে। যাদের পকেটে কমিশন ঢুকে তারা এগুলো করে। আমাদের কাছে তো কনসিস্টেন্সি সবথেকে বেশি দরকারি। আমরা যেকোনো এএমসি থেকে না ৳১ চাইবো, না আমরা নিতে পারবো, না আমরা কখনো নেব। সে যেকোনোভাবে। তো এর জন্য কনফিডেন্স, কনসিস্টেন্সি এটা সবার জন্য প্রয়োজনীয়। যে যতক্ষণ না পর্যন্ত কোনো কারণ রিজন না হয় ততক্ষণ পর্যন্ত। উই ডোন্ট চেঞ্জ দ্য ফান্ড উইথআউট এনি রিজন। তো এই বছরের দ্য বেস্ট ইএলএসএস মিউচুয়াল ফান্ড পিক হলো মিরায়া অ্যাসেটের ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড। তো সবসময়ের মতন আমি আপনাদের কাছে কি চাই? আমি চাই আপনাদের সকল প্রকারের সমস্যা, মনের অনুভূতি এই ক্যাটেগরিকে নিয়ে থেকে থাকলে কমেন্ট করে দেন। ধন্যবাদ। Yeah, I know sometimes